আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 8.8 মাত্রার ভূমিকম্পের ধ্বংসলীলা 14 দেশে সুনামির সতর্কতা জারি। এরপর জানিয়ে দেব বিমানের ভিতরে ট্রাম্পের মৃত্যু হোক, আল্লাহু আকবার বলে চিৎকার। তেল আবিবে আবারও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয় কেন্দ্রে ছুটছেন লাখ লাখ ইসরায়েলি। গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরমাণু অস্ত্র ত্যাগে চাপ দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘের যৌথ ঘোষণাপত্র জারি করেছে সৌদি আরব ও ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত বিশ্বের অন্তত 14টি দেশ ও অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। এর প্রভাবে ওশেনিয়া অঞ্চলের 3টি দেশ পাপুয়া নিউ গিনি, সুমেনান দ্বীপপুঞ্জ এবং ভুনিয়াতোকে আঞ্চলিক উচ্চ ঝুঁকির আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। বুধবার 30 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যাডমিনিস্ট্রেশনের সতর্কতা জারি করেছে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যার অতিঘাত একাধিক মহাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে কড়া সতর্কতা জারি করেছে। তারা বলেছে, যদি কেউ সমুদ্র উপকূলের আশেপাশে অবস্থান করেন এবং অস্বাভাবিক ঢেউ, সমুদ্র স্রোত কিংবা দীর্ঘস্থায়ী কম্পন অনুভব করেন তাহলে দেরি না করে নিরাপদ ও উঁচু স্থানে চলে যান। এছাড়াও দূতাবাসের পরামর্শে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্র সৈকত কিংবা নদীর তীরে না যেতে অনুরোধ করা হচ্ছে। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সবাইকে আগে থেকে খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ রাখতে হবে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্রিটিশ এয়ারলাইন্স GZ-এর একটি বিমানের ভেতরে সাম্প্রতিক অবাক করা এক ঘটনা ঘটে। অভয় নায়ক নামে 41 বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ আমেরিকার মৃত্যু হোক, ট্রাম্পের মৃত্যু হোক এবং আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার 27 জুলাই ইংল্যান্ডের লুটন থেকে স্কটল্যান্ডগামী একটি এয়ারপোর্টের বিমানে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি চিৎকার করা শুরু করলে সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি তাকে ধরে ফেলে এবং বিমানের মেঝেতে চেপে ধরে রাখে। এরপর পাইলট গ্লাসগো এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন এবং সেখানে স্কটল্যান্ড পুলিশের সদস্যরা অভয় নায়ককে স্থানীয় সময় আনুমানিক সকাল 8:20 গ্রেপ্তার করেন। পরে ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। তবে পেইসলি শেরিফ কোর্টে হাজির হয়ে নায়ক অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দেননি। তার বিরুদ্ধে আক্রমণ এবং বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে। প্রাথমিকভাবে কাউন্টার টেরিজম পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছে, তবে তারা ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের কোনো অভিযোগ আনেননি। এদিকে স্কটল্যান্ডের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা রোববার 27 জুলাই সকাল আনুমানিক 8:20 গ্লাসগোতে অবতরণ করায় ফ্লাইটটিকে বিশৃঙ্খলার অভিযোগ পায়। সংবাদ মাধ্যম আনাদুলুর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তেল আবিবের উৎকণ্ঠে অবস্থিত বেন গুনিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। ফিলিস্তিনি 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যোদ্ধারা। মঙ্গলবার 29 জুলাই রেকর্ডকৃত বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, আমরা জাফর দখলকৃত অঞ্চলের লেদ বেন গুনিয়ন বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছি। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু ফ্লাইট বন্ধ বা বিলম্বিত হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ওই হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। এ সময় তেল আবিব ও জেরুজালেম সহ গোটা মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে মিলিয়ন মিলিয়ন মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে দাবি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র সারি দাবি করে, এই হামলা
হামলা ছিল একটি প্রতিশোধমূলক প্রতিক্রিয়া যা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পুনরায় হামলা শুরুর পর থেকে ধারাবাহিকভাবে চলছে। গত মার্চে প্রায় 2 মাসব্যাপী এক অনিশ্চিত যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় গাজায় অভিনব যুদ্ধ শুরু করে। এর জবাবে হুতি যোদ্ধারা ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় 2 বছর ধরে চলমান যুদ্ধে গাজা উপত্যকায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার 29শে জুলাই এমনটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে মঙ্গলবার 29শে জুলাই স্থানীয় সময় সকাল 6টা থেকে বুধবার 30শে জুলাই সকাল 6টা পর্যন্ত মোট 113 জন নিহত হয়েছেন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 60,034 জন। এই দীর্ঘমেয়াদী সংঘর্ষে বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে। এদিকে স্বাস্থ্য পরিস্থিতির ক্রম অবনতির মধ্যে গাজায় গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের 1/3 বেশি তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে একটি শীর্ষস্থানীয় সাহায্য সংস্থা। যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্য সংস্থা মেডিকেল আইডি ফর জানিয়েছে গাজায় গর্ভবতী মায়েদের 88% তীব্র অপুষ্টিতে ভুগছেন এবং তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিং জং উনের সাথে আলোচনার জন্য উন্মুক্ত মর্মের সাম্প্রতিক খবর প্রকাশের পর উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের ক্ষমতাধর বোন মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছেন। শিডিউল থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে কিং জং উনের বোন উত্তর কোরিয়া সম্পর্কে বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে। কিম বলেন, তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়, তবে তিনি সতর্ক করে বলেছেন ভবিষ্যতের কোনো আলোচনায় পরমাণু নিষ্ক্রিয়করণের উদ্দেশ্যে এটি ব্যবহার করা উচিত নয়। উত্তর কোরিয়ার পারমাণবিক নিষ্ক্রিয়করণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা 3 বার বৈঠক করেছিলেন। জাতিসংঘে ফ্রান্স ও সৌদি আরব একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছে, যেখানে গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে এবং ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত আন্তর্জাতিক রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে একটি উচ্চ স্তরের আন্তর্জাতিক সম্মেলন শেষে ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়, যা 2 দেশের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তির বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণাপত্রে উভয় পক্ষের জন্য নিরাপত্তার নিশ্চয়তা সহ ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি রূপরেখা দেওয়া হয়েছে। ঘোষণাপত্রটি আন্তর্জাতিক অংশীদারদের একটি বিস্তৃত গোষ্ঠী, যার মধ্যে ব্রাজিল, মিশর, জাপান, আয়ারল্যান্ড এবং ইউ অন্তর্ভুক্ত ছিল, সমর্থন দিয়েছে। এই ঘোষণাপত্রটিতে দীর্ঘ ধরে চলমান সংবাদপত্রের মাধ্যমে সমাধান জরুরি প্রয়োজন উপর অনুবাদ বৈশ্বিক ঐকমত হিসেবে বর্ণনা করা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়, গাজায় যুদ্ধ এখনই শেষ করতে হবে। এটি 7 অক্টোবর 2023 তারিখে ইসরায়েল বেসামরিক নাগরিকদের উপর হামাসের হামলা এবং পরবর্তীকালে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানায়, যার ফলে ব্যাপক সামরিক হতাহত এবং অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এতে সতর্ক করে দেওয়া হয়েছে যে শান্তির বিশ্বাসযোগ্য পথ না থাকলে চলমান সংঘাত আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হুমকি এবং মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পর্যায়ক্রমে যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে, যাতে শত্রুতা বন্ধ করা যায়, জিম্মিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার নিশ্চিত করা যায়। ঘোষণাপত্রে গাজা এবং পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পুনর্মিলন করার এবং হামাসকে গাজায় ক্ষমতা ত্যাগ করার এবং তাদের অস্ত্র আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।